নমস্কার। খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। একজন ছাত্রের উপর হামলা হলে দেখে নেব। যাদবপুর কাণ্ড নিয়ে আগুন জ্বালানোর হুঙ্কার সেলিমের। ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণের কাজ কতদূর? সুব্রত বক্সির নেতৃত্বে লক্ষ্মীবারে বৈঠকে তৃণমূল। বিধানসভায় সর্বোচ্চ লিড দিলে পঞ্চায়েতকে 1 লক্ষ পুরস্কার। তৃণমূল বিধায়কের ঘোষণায় বিতর্ক তুঙ্গে। চুরি করতে গিয়ে ঝলসে গেল শরীর। রামপুরহাট বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনে মর্মান্তিক ঘটনা। শিরোনামে বীরভূম। অনুব্রত মণ্ডলের নাম নিতেই কাজল অনুগামী যা করলেন। জোর শোরগোল নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তৃণমূল কার্যালয় থেকে 200 মিটার দূরে স্কুলের পাশে পোস্ত চাষ বীরভূমে। কিছুই জানে না প্রশাসন। শুরু হয়েছে জল্পনা। বরুণের দাপটে জয়ের হ্যাট্রিক করে গ্রুপ শীর্ষে ভারত, শেষ 4-এ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সক্রিয় হচ্ছে নতুন ঝঞ্ঝা। 24 ঘন্টায় রাজ্যে রাজ্যে দুর্যোগ। বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়া কাঁপাবে। কি হবে কলকাতায়? আবহাওয়ার বিরাট আপডেট দিল আইএমডি। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বামপন্থী ছাত্র সংগঠনের দাবি ছিল শুধুমাত্র দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করুন শিক্ষামন্ত্রী। শনিবার তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুকে হাতের নাগালে পেয়ে সেই দাবিতেই সরব হন তাঁরা। কিন্তু তা থেকেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। নজিরবিহীন অশান্তির সাক্ষী থাকে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এসএফআই এর দাবি, শনিবার তারা বিক্ষোভ দেখানোর সময় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি নাকি তাঁদের উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এবং তখন গাড়ির সামনে পড়ে আহত হন 2 জন ছাত্র। এই ঘটনার প্রতিবাদে রবিবার যাদবপুরে বিশাল মিছিল করল সিপিএম। মিছিল থেকে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের হুঙ্কার, একজন ছাত্রের উপরও যদি হামলা হয় সারা বাংলায় আগুন জ্বলবে। শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তারির দাবিতে সরব হলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। সেখান থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সরাসরি নিশানা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। ব্রাত্যকে নেশাগ্রস্ত ব্যক্তি বলে কটাক্ষ করে পুলিশকেও হুঁশিয়ারি দেন তিনি। সেলিমের কথায়, চাকা ঘুরবে, যখন চাকা ঘুরবে তখন শুধু ব্রাত্য নয়, এই দালাল পুলিশকেও দেখে নেওয়া হবে। মীনাক্ষীর হুঙ্কার, বুকের পাটা থাকলে ব্রাত্য বসুকে গ্রেপ্তার করে দেখান। সোমবার 3 মার্চ রাজ্য জুড়ে বন্ধের ডাক দিয়েছে এসএফআই। তবে রাজ্য সচল রাখতে তৎপর পুলিশ। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তৎপর নেতাকর্মীরা। ভুতুড়ে ভোটার চিহ্নিতকরণের কাজ চলছে জোরকদমে। ভোটার তালিকা হাতে নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন ফিরহাদ হাকিম থেকে উদয়ন গুহরা। এই সংক্রান্ত কাজ কতদূর এগোলো তা খতিয়ে দেখতে এবার বৈঠকে বসতে চলেছে ভোটার তালিকা সংক্রান্ত কমিটি। আগামী 6 মার্চ তৃণমূল ভবনে হবে বৈঠক। ভোটার তালিকা সংক্রান্ত কমিটির সদস্যরা ছাড়াও বৈঠকে থাকবেন রাজ্যের প্রত্যেক জেলার সভাপতি এবং চেয়ারম্যানরা। ওই বৈঠকে কি আলোচনা হয় সেদিকে নজর সকলের। ভুতুড়ে ভোটার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। রবিবার বিবৃতি দিয়ে জানিয়েছে, একই এপিক নম্বর থাকা মানেই ভুয়ো ভোটার নয়। কমিশনের দাবি, 2 বা ততোধিক ভোটারের একই এপিক নম্বর থাকতেই পারে, কিন্তু তাঁদের ভুয়ো ভোটার বলা যাবে না। সেক্ষেত্রে অন্যান্য একাধিক শর্তের মাধ্যমে 2 ভোটারকে আলাদা করা সম্ভব। কমিশন এই বিবৃতি দিতেই পাল্টা প্রতিক্রিয়া দিল তৃণমূল। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ সত্য বলে প্রমাণিত হল। একাধিক রাজ্যে একই ভোটারের নামের অভিযোগ যে ঠিক সে কথা মান্যতা পেল। তাঁর আরও দাবি, ভুতুড়ে ভোটার বাঁচতে দলের স্ক্রুটিনি কাজ যেমন চলছিল তেমন চলবে। আগামী বিধানসভা ভোটে বেশি লিড দিতে পারলেই মিলবে পুরস্কার। সেই পুরস্কারে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানও আছে। এমনই বিতর্কিত ঘোষণা করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। এই বক্তব্যের পরেই জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। রবিবার রায়বাঘিনী হাই স্কুলে দলের তরফে একটি কর্মী সভার আয়োজন হয়েছিল। সেখানেই এই মন্তব্য করেছেন তৃণমূল নেতৃত্ব। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, যে পঞ্চায়েত আগামী বিধানসভা নির্বাচনে সবথেকে বেশি ভোটে লিড দেবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যে পঞ্চায়েত দ্বিতীয় হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় হলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। তিনি আরও বলেন, যে বুথ সবথেকে ভালো ফলাফল করবে সেই বুথের সভাপতিকে পুরস্কৃত করা হবে এবং তা দেওয়া হবে গণনার দিন। কিভাবে এভাবে ভোটে জিততে পুরস্কার ঘোষণা করা হতে পারে সেই প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে কথা বলতে চাননি অন্যান্য তৃণমূল নেতৃত্ব। চুরি করতে ঢুকেছিলেন বিদ্যুৎ দপ্তরের সাব স্টেশনের ভিতরে, আর সেখানেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। মৃতদেহ অফিসের ভিতর থেকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটের মুনসোবা মোড়ে সাব স্টেশনের ভেতরে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু ওই মৃত ব্যক্তির পরিচয় রবিবার সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের থেকে জানা গিয়েছে,
রামপুরহাট সাব স্টেশনে শনিবার রাতে কয়েকজন ব্যক্তি ঢুকেছিলেন। চুরি করার জন্যই তারা সেখানে গিয়েছিলেন বলে অনুমান। স্টেশনের ভেতরে থাকা আইসোলেট চুরি করতে শুরু করেছিলেন তারা। শেষময় তাঁদের একজন অসাবধানবশত বিদ্যুতের তারে হাত দিয়ে ফেলেন। গভীর রাতে ওই ঘটনায় সজাগ হয়ে যান স্টেশনে কর্মরত বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। তারা সেখানে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই তারে অনেক বেশি মাত্রায় বিদ্যুৎ থাকায় মৃতের শরীর ঝলসে কালো হয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে ফেলেই অন্য সঙ্গীরা সেখান থেকে পালিয়েছেন বলে খবর। রামপুরহাট থানার পুলিশকে খবর দেওয়া হয়। মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিনই মৃতের ময়নাতদন্ত হয়েছে বলে খবর। অনুব্রত মণ্ডল জামিন পেয়ে ফেরার পর থেকেই শিরোনামে রয়েছে বীরভূম। একাধিকবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে কেষ্ট এবং কাজল শেখের সমীকরণ। এই আবহে গত বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামের সভা থেকে অনুব্রতকে গুরু দায়িত্ব সঁপেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টকে বলেন, সবাইকে নিয়ে চলতে হবে। তবে এর পরেও পরিস্থিতির খুব একটা বদল হয়নি। স্থানীয় সূত্রে এমনটাই জানা যাচ্ছে। শুক্রবার পুরন্দরপুরে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখছিলেন অনুব্রতর অনুগামী হিসেবে পরিচিত পুরন্দরপুর অঞ্চলের সভাপতি বলরাম বাগদি। তার মুখে কেষ্টর গুণগান শুরু হতেই ততক্ষণাৎ তাঁকে ইশারা করে থামতে বলেন তৃণমূলের পুরন্দরপুরের ব্লক সভাপতি নুরুল ইসলাম। তাতেও কোনো কাজ না হওয়ায় সরাসরি মুখে নির্দেশ দেন। এরপরেই এই নিয়েই ক্ষোভ উগড়ে দেন পুরন্দরপুর অঞ্চলের সভাপতি। পাল্টা ব্লক সভাপতি বলেন, দিদি অনুব্রতকে স্মরণ করিয়ে দিয়েছেন সবাইকে নিয়ে চলতে হবে। অঞ্চল সভাপতি ভুল ব্যাখ্যা দিচ্ছিলেন। এর ফলে দলের কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে, সেই কারণে থামতে বলেছি। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, কেবলমাত্র পুরন্দরপুর নয়, গোটা জেলা জুড়েই অনুব্রত বনাম কাজল অনুগামীদের মধ্যে কোন্দলের ছবি দেখা যাচ্ছে। এই বিষয়ে দলের এক জেলা নেতা বলেন, দিদি সব জানেন, হয়তো নজরে রাখছেন, বাড়াবাড়ি করলে নিশ্চয়ই পদক্ষেপ নেবেন। প্রাথমিক বিদ্যালয়ের পাশেই হচ্ছে পোস্ত চাষ, আর এমন পোস্ত চাষের বিষয়টি জানে না প্রশাসন। শুধু প্রশাসন নয়, যিনি এমন পোস্ত চাষ করেছেন তিনিও পোস্ত চাষ বেআইনি তা জানেন না। পুরো বিষয়টি কেমন যেন জলঘোলা টাইপের। বেআইনি পোস্ত চাষের এমন ঘটনাটি লক্ষ্য করা গেল বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে। পোস্ত চাষ করা ওই ব্যক্তি শামসুদ্দিন জোয়ার দাবি করেছেন, তিনি মাত্র 2-5 গ্রাম পোস্তর বীজ এনে বাড়ির সংলগ্ন জমিতে চাষ করেছেন। কিন্তু পোস্ত চাষ যে বেআইনি তা তার জানা নেই। এর পাশাপাশি তার দাবি, এইটুকু জমিতে পোস্ত চাষ করে তা কিভাবে বেআইনি কাজে লাগানো যাবে। তিনি সামান্য পোস্ত চাষ করেছেন বাড়িতে খাওয়ার জন্য। একই দাবি করতে দেখা গিয়েছে ওই পরিবারের অন্যান্য সদস্যদেরও। পোস্ত চাষ এমন একটি চাষ যা কেবলমাত্র সরকারিভাবে হয়ে থাকে এবং পোস্তর খোলা ও আঠা নষ্ট করে দেওয়া হয়। কেননা পোস্তর খোলা ও আঠা থেকে আফিম তৈরি হয়ে থাকে, যার দাম বাজারে বিপুল। যে জায়গায় পোস্ত চাষ করা হচ্ছে সেই জায়গাটি যেমন প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পাশে, তেমনি আবার তৃণমূল কার্যালয় থেকে মাত্র 200 মিটার দূরে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূলের কনভেনার আলিফ শেখ জানিয়েছেন, বিষয়টি তাদের জানা নেই। কেননা বাড়ির ভিতরে কে কি চাষ করছেন তাদের না জানাটাই স্বাভাবিক। তবে এমন ঘটনা হয়ে থাকলে পুলিশ সক্রিয়ভাবে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আর বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই নেমেছিল ভারত। প্রত্যাশা মতোই হয়েছে ফল। তবে আসল পরীক্ষা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের ঘরের মাটিতে যারা টেস্টে ভারতকেই পর্যদস্ত করেছে, তাদের বিরুদ্ধে কি ওয়ানডে ম্যাচে জ্বলে উঠতে পারবে টিম ইন্ডিয়া? পারবে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে? উত্তরটা হল হ্যাঁ। টস না জিতলেও, স্কোরবোর্ডে পাহাড় প্রমাণ রান না থাকলেও রোহিত শর্মারা পারলেন জয়ের হ্যাট্রিক করতে। আবারও বোঝালেন, কোনো একজনের উপর নির্ভরশীল নয় দল। টিম গেমেই সম্ভব হল কিউই বধ। রোহিত বিরাট গিলদের ব্যর্থতার দিনে ভরসা দিল শ্রেয়স অক্ষর ও হার্দিকের চৌড়া ব্যাট। আর এখানেই দল বুঝিয়ে দিল, বিশ্বের 1 নম্বর ভারতকে রোখা সম্ভব নয়। তারা অপ্রতিরোধ্যই। বোলিং বিভাগের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। স্পিনের ফাঁদেই কুপোকাত কিউইরা। 250 রানের লক্ষ্য নিয়ে নেমে 205 রানেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড। তবে এক অগ্নিপরীক্ষা শেষ হতেই আরেক কঠিন পরীক্ষার প্রস্তুতি শুরু করতে হবে রোহিতদের। গ্রুপ শীর্ষে থেকে শেষ করায় শেষ 4-এ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 2023 বিশ্বকাপ ফাইনালে যাদের কাছে পরাস্ত হওয়ার ক্ষত এখনও দগদগে। যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে চমকে দিতে পারে অজি বাহিনী। ফলে ফাইনালে যাওয়ার পথটা যে একেবারেই সহজ নয় তা ভালোই জানে টিম ইন্ডিয়া। তাই পরপর জয় পেলেও আত্মতুষ্টির কোনো জায়গা নেই রোহিতদের। বরং মঙ্গলবার ট্র্যাভিস হেডদের বোধের স্ট্র্যাটেজি সাজানোই এখন পাখির চোখ গম্ভীরের। কারণ এই ম্যাচ তো ঠিক করে দেবে ভারতীয় দলে তার ভবিষ্যৎ। অন্য সেমিফাইনালে নিউজিল্যান্ড মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। দিল্লি এনসিআর সহ সমগ্র দেশে ফের আবহাওয়ার পরিবর্তন। রাতেই সক্রিয় হতে চলেছে একটি নতুন পশ্চিমা ঝঞ্ঝা।
যার প্রভাবে দেশের অনেক রাজ্যে বৃষ্টি এবং তুষারপাতের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় কি হতে চলেছে, আইএমডি রিপোর্ট কি বলেছে দেখে নেওয়া যাক এক নজরে। আবহাওয়া দপ্তরের মতে আজ রাতে নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার পর বৃষ্টিপাত এবং তুষারপাতের সময়কাল 5 মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে, যার কারণে আবহাওয়া ঠান্ডা অনুভূত হবে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। আজ হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়। দার্জিলিংয়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামীকাল সকালের পর থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। আগামী 4-5 দিন তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সামান্য বাড়বে। কাল থেকে পরবর্তী 4-5 দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। জেলায় জেলায় সকাল ও সন্ধেবেলায় মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতার ছোঁয়া, রাতেও গরম অনুভূত হবে। কলকাতার আবহাওয়া স্বাভাবিকের উপরে থাকবে দিন ও রাতের তাপমাত্রা। আরও সামান্য বাড়বে তাপমাত্রা। পরিষ্কার আকাশ থাকবে মোটের উপর। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শহরে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।